প্রচন্ড জোরে কেঁপে উঠল তার হৃৎপিণ্ড। বিস্মিত চোখে একবার রিমের দিকে তাকিয়ে মোবাইলের দিকে তাকালো। মুহূর্তেই গলা শুকিয়ে এলো। ওই পাশ থেকে আদ্র স্বর ভেসে আসছে কানে অনর্বরত। রিম কি তার সাথে বেইমানি করলো? না, সে তো ছোট বোনের কষ্ট সহ্য করতে না পেরে এমন একটা পদক্ষেপ নিল। ভয়ে কলটা কেটে দিল তুলি। আদ্রর মুখে ফিরে পাওয়ার হাসি। নাম্বারটা থেকে গত 5 দিনে 3বার কল এসেছে। আদ্রর মনে কিছুটা সন্দেহ জেগেছিল এবং সে নাম্বার ট্রেস করে তার লোক দিয়ে খুঁজে বের করে নিয়েছে রিমকে। আজই ফোনে রিমের সাথে কথা হয়েছে তার। রেডি হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যেই বের হচ্ছিল। তখনই ফোনটা বেজে উঠতেই নিজের অস্তিত্বের সন্ধান পেয়ে গেল নিশ্চিতভাবে। অসুস্থ ছেলেকে তাড়াহুড়োয় বেরিয়ে যেতে পিছু ডাকলো সায়রা বেগম, কিন্তু আদ্র থামলো না। গাড়িতে উঠতে উঠতে এতটুকু বলে গেল, তোমার পুত্রবধূ নিয়েই ফিরবো। কান্নায় ভেঙে পড়লেন তিনি। রাদীপ সাহেব নিবিড় আমরিনকে ফোন দিতে লাগলেন। আদ্র যতটা পারছে গাড়ি স্পিডে চালিয়ে এয়ারপোর্টে পৌঁছালো। সন্দেহের ভিত্তিতেই সেই টিকিট কনফার্ম করে রেখেছিল। তুলি চোখের জল ফেলতে ফেলতে রিমের দিকে চেয়ে বলল, এটা তুমি কি করলে আপু? তুমি ওনাকে চিনো না, এখনই ছুটে আসবে পাগলের মতো। কি করলে এটা? আমাকে এই অবস্থায় দেখলে সইতে পারবেন না উনি। এমনিতেই তো পাগল হয়ে যাচ্ছিল তোকে ছাড়া। আমি আর কোনো কথা শুনছি না তুলি। 4টা মাস দমিয়ে রেখেছিস আমাদের। এই 4 মাসে আমরা তোর মায়ায় এভাবে জড়িয়ে গিয়েছি। আর যে মানুষটা এতগুলো বছর ধরে তোকে ভালোবাসে তার অবস্থা? চলেই তো যাবি, তাকে এক পলক দেখেই না হয় বিদায় হ। কথাগুলো বলেই অভিমানে মুখ ফিরিয়ে নিল রিম। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। বুক ফেটে কান্না আসছে তার তুলির জন্য। তুলির মনে ভয় নিয়ে জড়সড় হয়ে বসে রইল। তবে কি শেষ পর্যন্ত মুখোমুখি হতেই হবে আদ্রর? সকাল পেরিয়ে বিকেল। বিকেল বললে ভুল হবে, তাও শেষ হবার পথে। নীলচে আকাশে হালকা রক্তিম আভা ফুটে উঠেছে। দুরু দুরু বুক নিয়ে তুলি বসে আছে। সত্যি আদ্র আপনি আসবেন? আচ্ছা, আমি কি জবাব দিব আপনাকে? কথাগুলো গুছিয়ে নিচ্ছি মনে, তবুও কেন বারবার বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমি পারবো তো আপনাকে সব বলতে, নাকি অসম্পূর্ণই থেকে যাবে? কথাগুলো ভাবতে ভাবতে মাথাটা ভার হয়ে এলো তুলির। ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো সে। মাথার ঘোমটাটা ফেলে আয়নায় দৃষ্টি রাখলো। নিজেকে দেখে নিজের কাছে ভালো লাগছে না। সাথে সাথে মাথা নত করে ফেললো। ঘাড়ে নরম নিঃশ্বাস পেতেই শরীরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জেগে উঠল। মনে আশঙ্কা নিয়ে আয়নায় চোখ রাখতেই বুকটা ধুক করে উঠল প্রচন্ড বেগে। দমিয়ে রাখা অনুভূতিগুলো সজীব হয়ে উঠল। চোখের পলকে পিছু ঘিরে মানুষটার বুকে আছড়ে পড়ল তুলি। আজ আর মাথা মানছে না কোনো অনুভূতি। 4 মাসের দূরত্ব তিলে তিলে পুড়িয়েছে দুটো হৃৎপিণ্ড। আদ্রর বুকে খামচে ধরে শব্দ করে কেঁদে দিল তুলি। ভিজিয়ে দিতে লাগলো আদ্রর ছাই রঙের শার্টটা। নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে তুলিকে নিজের সাথে মিশিয়ে নিল আদ্র। একটুও বিলম্ব করলে এই বুঝি হারিয়ে যাবে তুলি। বুকের বাঁ পাশের ব্যথাটা বেড়ে যাচ্ছে ক্রমশ। তবুও মন জুড়ে বয়ে যাচ্ছে শীতল বাতাস। তার তুলাকে ফিরে পাওয়ার আনন্দ। তুলির মাথায় হাত বুলিয়ে আলতো করে চুমু খেলো। অস্থির স্বরে বলে উঠল, কেন চলে এলে তুলা? আমায় কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছিলে? জানো, আজ চেয়েও রাগ করতে পারছি না তোমার উপর। কিভাবে করব বলো? আজ যে আমি আমার অস্তিত্বের দেখা পেয়েছি, মরণ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। এই মেয়ে, তুমি খুব ভালো করেই জানতে আমার জীবনটা তোমাকে কেন্দ্র করে। তাহলে কিভাবে পারলে এত নিষ্ঠুর হতে? সবসময় তো বলতা আদ্র আপনাকে আঁচলে বেঁধে রাখবো, অন্য কারো হতে দিব না। তাহলে তুমি কিভাবে নিঃশ্বাস নিতে পারলে আমাকে ছাড়া? তুলি নিশ্চুপ হয়ে মুখ গুজে রেখেছে আদ্রর বুকে। আজও লেগে পড়েছে আদ্রর হৃৎস্পন্দন পরিমাপ করার প্রচেষ্টায়। শান্তি অনুভব হচ্ছে তার। কতকাল এই বুকে মাথা রাখা হয়নি, এই শান্তিটুকুও পাওয়া হয়নি। গভীরভাবে আদ্রর বুকের বাঁ পাশে নিজের অধর ছোঁয়ালো। আজও থমকে গেল আদ্র। হৃৎপিণ্ডের ওঠানামা হতে লাগলো দ্রুত গতিতে। তুলির মুখটা বুক থেকে তুলতেই অন্তরটা নড়ে উঠল তার। তুলি তার ডাক্তার সাহেবের নীলাভ চোখের দিকে চেয়ে আলতো ঠোঁট প্রসারিত করলো। গলা জড়িয়ে উঠে দাঁড়ালো আদ্রের পায়ের পাতায়। এক দৃষ্টিতে চেয়ে থেকে আদ্র কোমর জড়িয়ে উঁচু করে মুখ বরাবর তুলে ধরলো। টুপ করে কপালে চুমু খেলো তুলি। আদ্র ঠোঁটে আলতো ঠোঁট ছুঁয়ে কপালে কপাল ঠেকালো। শক্ত করে নিজের সাথে চেপে ধরলো আদ্র। দু চোখ বন্ধ হয়ে আসলো দুজনের। অনুভব করতে লাগলো সুখময় মুহূর্তটা। চোখের পাতা ভিজিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়লো জমে থাকা অশ্রু। দুজনেই নীরবে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। নাকে নাক ঘষে আদ্র আবারও বলে উঠল, কাঁদছিস কেন? এত মাস আমার হৃদয়ে রক্তক্ষরণ করিয়ে ক্ষান্ত হোসনি তুই? এখন কেন আবার কেঁদে আমাকে যন্ত্রণা দিচ্ছিস? আপনি কাঁদছেন কেন? নীলবর্ণের চোখে কান্না বেমানান। নিজের এমন হাল করেছেন কেন? হ্যাঁ, সন্ন্যাসী হওয়ার ইচ্ছে জাগছিল বুঝি? ডাক্তাররা কিন্তু সন্ন্যাসী হয় না।
কাঁদতে কাঁদতে বলে উঠল তুলি। খুন করে যদি বলো মরে গেছি কেন, তাহলে এ প্রশ্নের জবাব আমি কোনো কালেও দিতে পারবো না তুলা। আদ্রর কথা শুনে তুলি আরো জোরে কেঁদে উঠল। এতক্ষণ ধরে গুছিয়ে নেওয়া সব কথা এলোমেলো হয়ে গেল। তবুও কোনো মতে কান্নার মাত্রা কমিয়ে ভেজা কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে কিছু বলতে চাই আদ্র। আদ্র চোখ মেলে তুলির জলে টইটুম্বর ডাগর ডাগর আঁখি দেওয়ার দৃষ্টি রাখলো। বজ্রপাতের ন্যায় ছলকে উঠল সারা দেহ। তুলির চোখগুলো একদম ডেবে গেছে, কালো হয়ে গেছে চোখের নিচ। আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে মেয়েটা। তার নিকট মনে হচ্ছে কেউ তার কলিজায় ছুরি গাচ্ছে। করুণ স্বরে বলল, বলো। আদ্র, আমি আপনাকে। এক পা পিছিয়ে গেল আদ্র। চোখের পলকেই থমকে গেল তার দুনিয়া। তুলি তার কথা সমাপ্ত করার আগে ঢলে পড়ল প্রিয় মানুষটার বুকে। চিৎকার করে আদ্র তুলিকে ডাকতে লাগলো। পালস চেক করে কোলে তুলে নিল তাড়াতাড়ি করে। আরিয়ান রিম দৌড়ে আসলো রুমে। তুলির অবস্থা দেখে আঁতকে উঠলো দুজন। আরিয়ানের হাতটা ধরে কাঁদতে লাগলো রিম। আদ্র গাড়িতে উঠে ড্রাইভারকে তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিতে বলল। তুলির মাথা বুকে চেপে ধরে চোখ মুখ খিচে রইল। বর্ষণ থেমে নেই। অশ্রুগুলো বর্ষণের ন্যায় অবাধে গড়িয়ে পড়ছে। হারানোর তিক্ত যন্ত্রণার ভয় আবারও মনে চেপে বসেছে। আদ্র বিড়বিড় করে উচ্চারণ করলো, এবার উদাহ হলে আমার শ্বাসটুকু কেড়ে নিও তুলা। শরীরে এত বড় রোগের বাসা বাঁধিয়ে উনি এতটা হেয়ালিপনা কিভাবে করলেন, এটা ভেবে আমি সত্যি অবাক হচ্ছি। আমি জানি তোমার মানতে কষ্ট হবে, তবুও বলতে হচ্ছে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। থ মেরে দাঁড়িয়ে রইল আদ্র। চোখে কোনো জল নেই। পকেটে থাকা মোবাইলটা বেজে উঠছে বারবার। হয়তো আমরিন, পায়েল ওরা ফোন দিচ্ছে। চট্টগ্রামে সে এনজিওতে পৌঁছার আগে ফোন করে বলেছিল তুলির খোঁজ পেয়েছে। কথাটা শোনা মাত্রই সবাই রওনা দিয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। হয়তো পথিমধ্যে আছে। ডাক্তারের সাথে কোনো কথা না বলে বারণ সত্ত্বেও আদ্র দরজা ঠেলে ঢুকে পড়লো আইসিইউ রুমে। সাথে সাথে তার শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল। আইসিইউ রুমে কত শত রোগীর চিকিৎসা করেছে সে। কখনো তো এমন ভয় লাগেনি, কখনো তো কেঁপে ওঠেনি অন্তর। অক্সিজেন মাস্ক লাগানো তুলির ঘুমন্ত মুখটা দেখে আজ কেন তার কোনো মুগ্ধতা কাজ করছে না। হাঁটতে পারছে না আদ্র, থেমে যাচ্ছে পা। বহু কষ্টে সামনের দিকে এগিয়ে নিল নিজের পা দুটো। কাঁপা কাঁপা হাতে টুলটা টেনে বসে তুলির এক হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে ঠোঁটের স্পর্শ এঁকে দিল। 3 ঘন্টা ধরে ঘুমোচ্ছে মেয়েটা। আদ্রর হার্টের ব্যথাটা ক্রমশ বেড়েই চলছে। পেয়েও কেন হারিয়ে ফেলছে সে তার তুলাকে। প্রকৃতি এত নিষ্ঠুর কেন হলো তাদের প্রতি। এখনো যে দুজনের অনেক কিছু বলা বাকি, অনেক স্বপ্ন পূরণ করা বাকি। তার মনটা যে অসীম আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তুলির মুখে অদ্ভুত উদ্ভট কথাগুলো শোনার। এই বুঝি গায়ে নীল শাড়ি জড়িয়ে সামনে দাঁড়িয়ে বলবে, আদ্র আপনি শুধু আমার। মাথা নত করে কপাল ঠেকালো আদ্র তুলির আঁকড়ে ধরা রাখা হাতে। নড়ে উঠল তুলি। হাতটা ছাড়িয়ে নিল আদ্রর কাছ থেকে। অক্সিজেন মাস্কটা খুলে নরম সরে বহু কষ্টে বলল, কাঁদছেন কেন আপনি? একটু হাসবেন প্লিজ। তুলির কথা শুনে আদ্রর মাথায় রাগ চেপে বসলো। আবার ঠোঁটে ফুটে উঠল মৃদু হাসি। কিভাবে পারে এমন পরিস্থিতিতে এসেও একটা মেয়ে এমন উদ্ভট কথা বলতে। আদ্রর ঠোঁটের কোণে অজান্তে ফুটে ওঠা হাসি দেখে একরাশ মুগ্ধতা, একরাশ শান্তি জড়ো হলো তুলির মনে। হঠাৎই হুঁশ আসলো আদ্রর। অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিতে নিলে তুলি বাধা দিয়ে আদ্রর হাতটা শক্ত করে ধরলো। মিনমিন স্বরে বলে উঠল, আপনার কাছে ক্ষমা চাওয়া আমার নিষেধ। আব্বু, আম্মু, আমরিন, ইনশিতা আপু, অন্তু ভাইয়া, আহান ভাইয়া সবাইকে বলবেন আমাকে ক্ষমা করে দিতে। সবাইকে এক নজর দেখার খুব ইচ্ছে করছে আদ্র। ততটুকু সময় পাবো তো আমি? তুলির কপালে গালে অজস্র চুমু খেলো আদ্র। এ কেমন যন্ত্রণা, এ কেমন প্রহর। বাঁচবে না সে এক মুহূর্ত এই মেয়েটাকে ছাড়া। আদ্র রক্তিম চোখের জল ভীষণভাবে পোড়াচ্ছে তুলির ছোট্ট মনটাকে। আদ্রর গালে হাত রেখে কান্না মিশ্রিত দুর্বল কণ্ঠে বলে উঠল, আমি আপনার সাথে একটা সংসার করতে চাই আদ্র, বাঁচতে চাই আমি। গালে রাখা হাতটা টেনে তালুতে ঠোঁট ছুঁয়ে দিল আদ্র। ধরা গলায় উচ্চারিত হলো, তুই আমার সাথে বেইমানি করেছিস তুলা। তুলির চোখে জল, ঠোঁটে হেরে যাওয়ার হাসি। শিথিল হয়ে আসলো হাতের ভাঁজে নিবদ্ধ হাত। এই তুই হাত ছাড়ছিস কেন? চোখ বুঝবি না একদম। দেখ 4টা মাস ধরে অনেক নাটক করেছিস। আমার কিন্তু এবার সহ্য শক্তি হারিয়ে যাচ্ছে। এক হাত লাগিয়ে দিব গালে। তুলি তুই ভালো করেই জানিস রাগ উঠলে কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। শক্ত কর নিজেকে। এখনো তোর আমার থেকে রেহাই পাওয়ার সময় আসেনি। তুলি শিথিল হয়ে যাওয়া হাতটা শক্ত করে আঁকড়ে ধরে পাগলের মতো প্রলাপ বলতে লাগলো, আদ্র এই বুঝি তার নিঃশ্বাস আটকে যাবে। তুলির দু চোখ বুজে যাওয়া যেন তার মস্তিষ্কে হারানোর ভয় জাগিয়ে দিল পুনরায়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। আদ্রর চিৎকার বাইরে থেকে আরিয়ান ও রিম শুনতে পেয়ে দৌড়ে এলো। আদ্রকে অস্থির অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেল দুজন। তুলির শ্বাস চলছে কিন্তু রেসপন্স করতে পারছে না।
রিম আরিয়ানকে ইশারা করলো আদ্রকে সামলাতে। নিজে দৌড়ে চলে এলো ডাক্তার ডাকতে। আরিয়ান আদ্রকে পেছন থেকে জড়িয়ে ধরে তুলির কাছ থেকে সরিয়ে আনার চেষ্টা করতে লাগলো, কিন্তু বরাবরই ব্যর্থ। আদ্র সুঠাম দেহের শক্তির তুলনায় তার শক্তি নগণ্য। ডাক্তার দৌড়ে আসলেন কেবিনে। আদ্রকে অনেক চেষ্টা করেও সরাতে পারলো না। ঠায় বসে রইল তুলির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে। ডাক্তার তুলিকে চেক আপ করে আরেকটা টুল টেনে আদ্রর পাশে বসলো। আদ্র তখনও তুলির মলিন নির্জীব শ্যামলা চেহারার দিকে তাকিয়ে। ডাক্তার মিনহাজ আদ্রর বাহুতে হাত রাখতে আদ্র ওনার দিকে দৃষ্টি স্থাপন করলো। দেখুন না ডাক্তার মিনহাজ, আমার ওয়াইফ কেমন নিস্তেজ হয়ে পড়ছে। বিশ্বাস করুন, ওকে আমি নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছি। শুধু 3বার থাপ্পড় মেরেছে আগের মাথায়, তাছাড়া চুল পরিমাণ ক্ষতিও আমি ওর হতে দেইনি। তবুও কেন ওর এত বড় অসুখ হলো? থাপ্পড় মারলে কি বড় কোনো অসুখ হয় ডক্টর? ধরফর করে উঠল ডক্টর মিনহাজের বুকটা আদ্রর কাতর স্বরে পাগলাটে কথা শুনে। একজন ডাক্তার হয়ে আদ্র এতটা জ্ঞানশূন্য কিভাবে হয়ে পড়লো? তিনি যেন কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না। কতবার এই ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে তার, এই ছেলের প্রশংসা শুনেছে কত ডাক্তারদের কাছে, অথচ আজ যেন সম্পূর্ণ বিপরীত একটা মানুষ দেখছেন উনি। আসলে পৃথিবীতে কিছু কঠোর মানুষ সর্বদাই ভালোবাসার কাঙাল হয়। কঠিন মন গলে তরলে পরিণত হয় ভালোবাসা নামক অসীম অনুভূতির নিকট। আদ্রই যেন ওনার কাছে জলজ্যান্ত প্রমাণ। নিস্তেজ হয়ে চোখ বুজে থাকা তুলির দিকে চেয়ে বুকটা হাহাকার করে উঠল ওনার। মনে পড়ে গেল নিজের স্ত্রীর কথা। আদ্রর মতো পাগল না হলেও ভেতরে ভেতরে পুড়ছেন উনিও স্ত্রীর মৃত্যুতে। বিয়ের 1 বছর পর অ্যাক্সিডেন্টে নিজ অর্ধাঙ্গিনীকে হারিয়ে তিনি একাই কাটিয়ে দিয়েছেন নিজের জীবনের এতগুলো বছর। সাথে সজীব রেখেছেন ভালোবাসার স্মৃতিগুলো। জীবন তো কারোর জন্য থেমে থাকে না। প্রকৃতি নিজ দায়িত্বে সময়ের প্রবাহে কাটিয়ে দেয় মায়া। কিন্তু আদ্র কি পারবে হারিয়ে সময়ের স্রোতে নিজেকে সামলে নিতে? হঠাৎ ডক্টর মিনহাজের মনে ধ্বনিত হলো পারবে না ছেলেটা, মরে যাবে। হতাশার একটা নিঃশ্বাস ছাড়লেন তিনি। মনে আশার আলো জাগে উঠে দাঁড়ালেন কেবিন থেকে বের হওয়ার জন্য। একটু আগে জুনিয়র চিকিৎসকের ফোন পেয়ে ছুটে এসেছেন। কেবিন থেকে বের হতে হতে উচ্চারণ করলেন, আকস্মিক মৃত্যু আসলে কিছুই করার থাকে না হাতে। তবে মৃত্যু পথযাত্রীকে আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারেন। শুধু প্রয়োজন আল্লাহর রহমত এবং ওনার উপর ভরসা রেখে সঠিক চিকিৎসা চালানো। আরিয়ান রিমি আদ্রের দিকে চেয়ে আছে এক পলকে। অনুশোচনায় ভুগছে দুজন। তুলির চেয়েও বেশি কষ্ট অনুভূত হচ্ছে ওদের আদ্রর জন্য। সব জেনে ওরা কি একটাবার আদ্রকে খুঁজে বের করতে পারতো না? চেষ্টাটা আগে করলে হয়তো 4টা মাস ধুকে ধুকে মরতো না আদ্র ও তুলি। আজ রিমের মনে হচ্ছে তুলি ভুল ছিল তার সিদ্ধান্ত। উপস্থিত বুদ্ধিটুকু হয়তো তুলির নেই। নয়তো কি আদ্রর মতো মানুষকে ছেড়ে আসতে পারে? ভালোবাসা কখনোই ঘৃণায় পরিণত হয় না, এটাও কি তুলি বুঝতে সক্ষম হয়নি? অথচ আজ সময় হারিয়ে বাঁচার ইচ্ছে জেগেছে তার। আদ্রর ভেতরটা অগ্নিবলয়ে ছারখার হয়ে যাচ্ছে। তুলির হাতের ভাঁজে অনবরত ঠোঁটের স্পর্শ দিয়ে চলেছে। তার তো এতটুকু হদিস নেই রুমে সে ছাড়া আরো 2জন মানুষের অস্তিত্ব আছে। বুক চিরে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো রিমের। আরিয়ানের দিকে দৃষ্টি স্থির রেখে মনের সুপ্ত কোণে গেঁথে নিল কিছু বাক্য। আমি কখনো তুলির মতো ভুল করব না আরিয়ান। যদি কখনো বিরাট অসুখে ভুগি, তখনও প্রতিটি সেকেন্ডে তোমার কাছেই থাকবো। কখনো তোমার সান্নিধ্য ত্যাগ করব না, শেষ নিঃশ্বাস অবধি। ডাক্তার মিনহাজ তুলির রিপোর্টগুলো ভালো করে চেক করলেন। বেশ কিছুক্ষণ ভাবার পর রিপোর্টগুলো হাতে নিয়ে আদ্রর কাছে আসলো। আদ্র দৃষ্টি নিবদ্ধ তুলির চেহারায়, চোখের পলকও ফেলছে না সে। মনে পড়ে গেল সেই ছোট্ট তুলির কথা। অন্তরাত্মা কেঁপে উঠল। ডাক্তার মিনহাজ আদ্রর পাশে বসে বলে উঠলেন, মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে আদ্র। তুমি পাগলামি করলে বেডে শুয়ে থাকা মেয়েটা ভেঙে পড়বে। আশা করি এজ এন্ড ডক্টর তুমি একজন রোগীর জন্য হলেও এইভাবে হয়তো স্বামী হিসেবে নিজের অর্ধাঙ্গিনীর জন্য। চোখ বুজে নিজেকে শান্ত করে নিল আদ্র। অস্থির নয়নে ফুটে উঠল আশার প্রদীপ। শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার স্বরে বলল, ভবিষ্যতে কি হবে বা বর্তমানে কি ঘটবে আমি জানি না ডাক্তার, তবে এতটুকু জানি আমার নিঃশ্বাস মিশে গেছে এই মেয়েটার সাথে। এই মেয়েটার শ্বাস প্রশ্বাস চলা মানে আমার অস্তিত্ব টিকে আছে। আমি একবারও বলবো না আমার তুলিকে বাঁচিয়ে দিন, শুধু এতটুকুই বলবো আমার অস্তিত্বটা বিলীন হতে রক্ষা করুন। বিস্মিত না হয়ে পারল না রুমে উপস্থিত মানুষগুলো। কি নাম দেয়া যায় এমন ভালোবাসাকে? এত আকুতি, এত কাতরতা। রিমের কাছে তুলিকে অভাগিনী মনে হচ্ছে, যাদের জীবনে ভালোবাসা এলেও সেটা আঁকড়ে ধরে রাখতে পারে না। সারা জীবনই প্রাপ্তির খাতা থাকে শূন্য। ডাক্তার মিনহাজ নিজের কাঠপোড়া অধর যুগল ভিজিয়ে রিপোর্টগুলো এগিয়ে দিল আদ্রর দিকে।
এমপি3 বা এমপিএল নামক ব্লাড ক্যান্সার সম্পর্কে তোমার ধারণা আছে আশা করি। অ্যাকিউট মাইলোপ্লাস্টিক লিউকোমিয়া মূলত 8 প্রকারের, যেমন M01234567। AML M204 কে শুধু কেমোথেরাপি দিয়ে টানা 4 মাস চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর M3 বা APL নামক ব্লাড ক্যান্সারকে পর্যায়ে বুঝে শুনে ওষুধ বা কেমোথেরাপি দিয়ে টানা 6 মাস থেকে 2 বছর চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা 80% বেশি। তবে এটা পর্যায়ে বুঝে শুরু থেকে ট্রিটমেন্ট চালালেই আর আল্লাহ চাইলেই সুস্থ হওয়া পসিবল। অবশ্যই বুঝতে পারছো তোমার ওয়াইফ কোন ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তবে আদ্র তীর্থের কাকের মতো চেয়ে ডাক্তার মিনহাজের দিকে। কেউ যেন তার গলা চেপে ধরেছে, যার ফলে শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, রুহুটা আর্তনাদ করে উঠছে বারবার। তুলিকে নিজের বুকে ঢুকিয়ে রাখতে পারলেই বুঝি তার হৃৎপিণ্ড শীতল হতো, অথবা তুলির সঙ্গে সঙ্গে নিঃশ্বাস ত্যাগ করতে পারলে তার শান্তি মিলবে। একটা ভুল সিদ্ধান্ত সবকিছু তছনছ করে দিল। এতটা মাস কাছে থাকলে হয়তো আদ্র কিছু করতে পারতো, সুস্থ করে তুলতে পারতো। এখনো যে পারবে না এমন তো না, পারবে। সে দিনরাত এক করে তুলিকে সুস্থ করে তুলবে। প্রতিবারের মতো তুলিকে ভিক্ষা চাইবে আল্লাহর কাছে। ব্লাড ক্যান্সার শব্দটা শুনলেই মানুষ আঁতকে ওঠে, হাল ছেড়ে দেয়, ভয় গ্রাস করে, দুর্বল করে দেয় মানুষের বেঁচে থাকার স্পৃহা। চেষ্টা না করে হাল ছেড়ে দেয়, যেমনটা করেছে তুলি। অথচ ভয় না পেয়ে শুরু থেকে নিজেকে শক্ত করে ট্রিটমেন্ট চালিয়ে গেলে সুস্থ হয়ে ওঠা যায়। জীবন মরণ সেটা তো আল্লাহর হাতে। ডাক্তার কয়েক মাস বাঁচবে বলে ধারণা করলেও দেখা যায় কিছু মানুষ বছরের পর বছর ক্যান্সার নিয়ে বেঁচে আছে। আবার কেউ কেউ আল্লাহর রহমতেও চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। তোমার ওয়াইফের শুরু থেকেই ওষুধের দ্বারা চিকিৎসা চলছিল। আমাদের হাতে এখন সুযোগ আছে আদ্র। আল্লাহর অশেষ কৃপায় ও সঠিক সময়ে চিকিৎসা শুরু করে দেওয়ার এতদিন ঠিক আছে। মেয়েটা হয়তো বোঝেই তো এটা মিরাকেল ও বলতে পারো, তবুও একটা সুযোগ আল্লাহ তোমাদের দিয়েছেন। আর দেরি করা ঠিক হবে না। নেমে পড়ো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে। আদ্র ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। কৃতজ্ঞতার চোখে আরিয়ান ও রিমের দিকে চাইল। আরিয়ান আর রিম জানার পর থেমে থাকেনি। তুলির অনিচ্ছা থাকা সত্ত্বেও চিকিৎসা চালাতে হয়েছে ওদের জোরে। ওরা জানে না ওটা কতটুকু কাজে লাগবে, তবে মনে প্রাণে চায় তুলি বেঁচে থাকুক অনেকগুলো বছর তার ডাক্তার সাহেবের জন্য। 1 মিনিট হোক আর 1 সেকেন্ড, তুলির সমাপ্তি যেন তার ডাক্তার সাহেবকে ঘিরেই হয়। আদ্র উঠে দাঁড়ালো। ডাক্তার মিনহাজের সাথে আলোচনা করে তুলিকে ঢাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলো। ওইখানে গিয়ে সাময়িক ট্রিটমেন্টের পর সব কাগজপত্র রেডি করে পাড়ি জমাবে বিদেশ। শেষ পর্যন্ত চেষ্টা করবে সে। ব্যর্থ হলে নিজেও হারিয়ে যাবে তুলির সাথে। তুলিবিহীন আর একটা মুহূর্তও সে চায় না। করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে নিজের বাবা মা বোন বন্ধু মহলকে এগিয়ে আসতে দেখলো। কে বলবে এগুলো আদ্রর বন্ধু মহল? তুলি শুধু আদ্রর জীবনে নয়, নিজের মায়া দিয়ে গেঁথে গেছে সবার হৃদয়ে। চক্ষু জোড়া লাল রঙে ছেয়ে গেছে আদ্রের। ছেলের বিধ্বস্ত অবস্থা দেখে সায়রা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। ছেলের অবস্থায় ওনাকে জানান দিচ্ছে তুলি ঠিক কেমন অবস্থায় আছে। এত সুখময় মুহূর্তের কেন অবসান ঘটলো? সব তো ঠিক থাকতে পারতো, কেন এত ছোট্ট বয়সে ক্যান্সার নামক ব্যাধির সাথে লড়তে হচ্ছে মেয়েটার? লড়াই জিতে যাবে নাকি নিঃশেষ হয়ে যাবে চিরতরে? তুলির ঠোঁটে লজ্জালু হাসি, শরীরের রন্ধ্রে রন্ধ্রে বয়ে যাচ্ছে শিহরণ। হৃদয়ের গহীনে শীতলতার বিস্তার। গলায় আদ্র ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেতেই একটা হার্টবিট মিস করলো। বুজে থাকা চোখ দুটো মেলে এক পলক চাইলো আদ্রর দিকে। আদ্র তুলির গলায় মুখ গুজে চোখ বুজে শুয়ে রইল। বেশ ক্লান্ত দেখাচ্ছে তাকে। এই 10টা দিন একটুও থেমে থাকেনি। তুলির পাসপোর্ট ভিসা রেডি করতে একটু ঝামেলা পোহাতে হচ্ছে। ঘুমও হারাম হয়ে গেছে। নির্ঘুম কাটানো প্রতিটা রাতও তাকে বড্ড বেশি শান্তি দেয়, কারণ রাত জেগে সে তো তার তুলার সেবা করতে পারে, ঘুমন্ত মুখটা অবলোকন করতে পারে। ফেটে চৌচির হয়ে যাওয়া বুকে এতটুকুই যেন এক ফোঁটা বৃষ্টির পানির ন্যায় ঝরে পড়লো। স্নিগ্ধতায় ভরিয়ে দিল আদ্রর বিষাদে ছেয়ে থাকা মন। তুলি নড়ে উঠল। এত মাস পর প্রিয় মানুষটার এত কাছে আসাটা তুলির হৃদস্পন্দন অস্বাভাবিক করে তুলছে। হসপিটালে থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছিল তুলি। কিছুটা সুস্থ হতেই আদ্রকে আকুতি মিনতি করে বাসায় চলে এলো। 3 দিন হয়েছে, আগের থেকে অনেকটা সুস্থ। আমাকে ক্যান্সার নামক ব্যাধি এতটা গ্রাস করতে পারেনি আদ্র, যতটা আপনার অনুপস্থিতি গ্রাস করেছে। আমি প্রতিনিয়ত যন্ত্রণায় সিক্ত হতাম আপনাকে ছাড়া। আপনি আমার ভালো থাকার উপশম, অথচ বিয়ের দিন কতটা বোকামি করেছি। আমাদের জীবনে 4টা মাসকে নরকে পরিণত করেছি। আসলে আমি আহাম্মক। কথাগুলো ভেবে একটু হাসলো তুলি। আদ্র চুলে হাত দিতেই মাথা তুলে তুলির মুখ বরাবর চাহনি নিক্ষেপ করলো। দুজনের মাঝে কিঞ্চিত দূরত্ব। তুলির বলতে ইচ্ছে করছে,
আপনাকে ঠকানোর শাস্তি স্বরূপ সবটুকু দূরত্ব ঘুচিয়ে নিন আদ্র। তুলির গোলাপি মসৃণ ঠোঁটে ঠোঁট রাখলো আদ্র। এক হাত দিয়ে আদ্রর ঘাড় খামচে ধরলো। ডুবে গেল আদ্র নীলাভ চোখের মাদকতায়। চোখের পলকেই ঠোঁট ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আদ্র। তুলিকে সম্পূর্ণ বেডরেস্ট দেওয়া হয়েছে, এছাড়া আর উপায় নেই। নিজের পায়ে হাঁটার মতো শক্তিও তুলি আর পায় না, একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। পা ফুলে গেছে, সারা শরীর থেকে ব্যথা, তবুও মেয়েটার মুখে ম্লান হাসির ঝিলিক। আদ্র কাবার থেকে কাপড় বের করে ওয়াশরুমে পা বাড়াতে নিলে তুলি হালকা হেসে দুর্বল স্বরে বলে উঠল, এখন কি আর সিগারেট খান না? অন্য সময় তো আপনার মুখ থেকে সিগারেটের সুবাস আসতো। বাঁকা হাসলো আদ্র। ঝটপট হাতের কাপড়গুলো সোফায় ফেলে কাছে এসে ঝুঁকে পড়লো তুলির মুখের দিকে, ঠোঁট প্রসারিত করে। সিগারেট খাওয়ার নেশার চেয়ে আমার তুলার প্রতি মারাত্মক নেশা। এখন যখন তুলাই আমার বুকে, তখন সিগারেটের নেশাও ফিকে, তাই ছেড়ে দিয়েছি। আদ্রর এমন লাগামহীন বেহায়া কথা শুনে তুলি ঢোক গিলল, ঠোঁট কামড়ে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। চোখে মুখে ছুঁয়ে যাচ্ছে আদ্রর গরম নিঃশ্বাসের উত্তাপ। বুকটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। আদ্র সরে যেতে নিলে সাহস জুগিয়ে বলে উঠল, আমরা 3 কবুল বলবো না আদ্র? থাও মেরে তুলির দিকে চেয়ে রইল আদ্র। তুলির সারা মুখ জুড়ে লজ্জার রেখা প্রতিফলিত, যা আদ্রকে ঘোরে নিমজ্জিত করে ফেললো। নেশা মিশ্রিত স্বরে জবাব দিল, তোমার ট্রিটমেন্ট শেষ হলেই আমরা নতুন ভাবে আবার সব সাজাবো। হুম, কালকেই কি লাল বেনারসি পরে আমি আপনার বধূ হতে পারি? কি বলে সম্বোধন করব আপনাকে? ডাক্তার সাহেব নাকি আদ্র? 2 নামেই ডাকতে ইচ্ছে করে। দুটো নামই যেন আমার কাছে নেশায় ভরপুর কোনো মোহ। মানুষ এক, অথচ 2 নামেই শোভা পায় তাকে। আচ্ছা ডাক্তার সাহেব বলেই ডাকি না হয়। নীলাভ চোখের অতি সুদর্শন যুবক, কখনো আপনার নিঃস্বার্থ আঁখি যুগল দ্বারা রাতের আকাশে তারার ছড়াছড়ি দেখেছেন? কখনো কি উপলব্ধি করতে পেরেছেন জড়ো হয়ে ঝিকিমিকি তারাদের গঠিত মেলার পেছনে লুকিয়ে থাকে রহস্য? আপনি আমার জীবনে শুকতারা হয়ে এসেছেন, যে শুকতারার প্রতি মোহিত হয়ে প্রতি রাতে আকাশে তারার মেলা দেখা আমার অভ্যাসে পরিণত হয়েছে। একটা সময় চাঁদ খুব ভালো লাগতো আমার কাছে। যেদিন থেকে আমার হৃদয়ে আপনার আগমন, সেদিন থেকেই অকারণে প্রিয় হয়ে উঠেছে তারার মেলা। শুনেছি খুব প্রিয় হয়ে ওঠা জিনিস নাকি খুব দুঃখের কারণ হয়ে ওঠে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে আদ্র। সঠিক মানেটা বুঝতে পেরেছি তারার মেলার পেছনে লুকিয়ে থাকা রহস্যের। আকাশে তারার মেলা মানে কোনো সুখ নয়, বরং এক রাস বিষাদ। মানুষের মনটা যখন বিষাদের অতলে ডুবে যায়, ঠিক তখনই রাতের আকাশে তাকালে বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। বুঝতে পেরেছিলাম সচরাচর মানুষ তারা দেখার জন্য সম্মোহিত হয় না, হয়তো তারা দেখেই যাদের মনে সুপ্ত কোণে জমা হয় বিষাক্ততা। আমার মনেও জমেছে বিষাক্ত অনুভূতি। বুকে জুড়ে বিস্তার হচ্ছে আপনাকে হারিয়ে ফেলার যন্ত্রণা। তারার মেলার ভিড়ে প্রতিটা রাত কল্পনায় অনুভব করে যায় আপনাকে। কেন আমি আপনার হয়েও আপনার হলাম না আদ্র? জানেন, আজকাল মনে হয় আমি ভুল ছিলাম। ইচ্ছে করে আপনার কাছে ছুটে যাই, কিন্তু তা তো সম্ভব নয়। কিভাবে আমি আপনার পুরোটা ভবিষ্যৎ নষ্ট করে দেই? এতগুলো মাস আপনাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেও ছেড়ে আসতে বাধ্য হলাম শরীরে বাঁধানো ক্যান্সার নামক ব্যাধির জন্য। আমার না এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকেই জ্বর হতো ঘন ঘন। ততটা আমলে নিতাম না। জ্বর আবার আমার বিশেষ পছন্দ ছিল। অদ্ভুত হলো এটাই সত্য, আপনাদের বাড়িতে যাওয়ার পর খেয়াল করলাম এখন আমার আর জ্বর হয় না। তবে আমি ক্লান্ত হয়ে পড়তাম একটুতেই। সর্দি হতো না, তবে একদিন খেয়াল করলাম কাশির সাথে রক্ত বেরিয়ে আসছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম আদ্র। পরবর্তীতে মনে হয়েছে এটা হয়তো আমার চোখের ভেলকি। কিন্তু জন্মদিনের পরের দিনও যখন আবার একই ঘটনা ঘটলো, তখন আমার একটু একটু করে পরিপক্ক হয়ে ওঠা মনটা জানান দিল এটা একদমই স্বাভাবিক না। একবার ভেবে নিলাম আপনাকে জানাবো, কিন্তু পরক্ষণে মনে হলো যদি সিরিয়াস কিছু হয়ে থাকে, আপনার নীলবর্ণের চোখে ভেসে ওঠা যন্ত্রণা, কষ্ট আমি কিভাবে সহ্য করব? আমি পারিনি আদ্র। পর মুহূর্তে আমার একটা কথায় মাথায় আসলো, কুমিল্লা গিয়ে সবার অগোচরে ডাক্তার দেখানোটা জরুরি। তাই আপনাকে না বলেই চলে গেলাম। সেদিন বিকেলে ঝুমু আপুকে আমার পুরনো বান্ধবীর বাসায় যাব বলে কনভিন্স করলাম। আমার বান্ধবী ঈশার আম্মু ছিলেন একজন ডাক্তার। আন্টিকে সব খুলে বলতেই তিনি আমাকে একজন ডক্টর দেখান। সমস্ত চেক আপ প্লাস টেস্ট করিয়ে আমি চলে আসি বাসায়। আর হসপিটালে আন্টির পরিচিত এক নার্সের সাথে কথা বলে আসলাম। রিপোর্ট যখনই দেয় ফোন দিয়ে আমাকে যেন জানিয়ে দেয়, আন্টি ব্যতীত অন্য কেউ যেন জানতে না পারে কিছু। রিপোর্ট আনতে অবশ্য আমি পরের দিন যেতাম, কিন্তু তার আগে আপনি আমাকে ঢাকা নিয়ে আসলেন। খুব ভয়ে ভয়ে ছিলাম আপনি যদি কিছু বুঝে যান। নার্স অনেকবার ফোন দিলেও বিয়ের চক্করে আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। হলুদের সেই রাতে আমার খেয়াল হলো রিপোর্টগুলোর কথা। তখনও ফলাফল জানা হয়নি আমার। তার আগেই পাল্টে গেল সবকিছু।
সেই রাতে আমাদের মাঝে ঘটেছিল অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্ত, তবে আমার একটা বারের জন্য মনে হয়নি আপনি অপরাধ করেছেন আদ্র। কেন মনে হয়নি বলতে পারবেন আপনি? আমার মন সেটা মানতে রাজি ছিল না। আমি এখনো বলবো আপনি কোনো অপরাধ করেননি। সে রাতে দোষী তো আমিও ছিলাম, তলিয়ে গিয়েছিলাম আপনার চোখের মাদকতায়, আপনার নেশার ঘুরে ডুবে গিয়েছিলাম আমিও অনাকাঙ্ক্ষিত সেই মুহূর্তে। আমি জানি সামিরা আপু ইচ্ছে করে এমনটা করেছে। যখন ওনার চোখের দিকে তাকিয়েছিলাম সব যেন পরিষ্কার হয়ে গেল। আসলে কিছু মানুষকে ভালো হওয়ার সুযোগ দিলেও, আপন করে নিলেও মানুষগুলো তার মর্মার্থ বোঝে না। সকাল থেকে এই প্রতিটা সেকেন্ড অপেক্ষার প্রহর গুনেছি, কখন আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। শতবার কল্পনায় বর্ষা জেঁকেছি আপনায়, কিন্তু হাজারো স্বপ্ন, হাজারো কল্পনা নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যখন হোয়াটসঅ্যাপে পাঠানো রিপোর্ট ও বার্তা দ্বারা জানতে পারলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমি। দম বন্ধ হয়ে আসছিল আমার। আপনার চেহারা ভেসে উঠছিল চোখের সামনে। ঘাবড়ে গিয়েছিলাম প্রচন্ড। বেনারসিটা আঁকড়ে ধরে আপনার নিকট পা বাড়াতে নিলেই আমার মনটা আমাকে থামিয়ে দেয়। চিৎকার করে বলে ওঠে, তুলি, তুই আজকেই মরে যাবি, জেনেও মানুষটা তোকে বিয়ে করবে। কিন্তু তুই একটা বড় ভেবেছিস এতে তার জীবনটা বরবাদ হয়ে যাবে? আজ বিয়েটা না হলে বেঁচে যাবে মানুষটা, হয়তো সময়ের স্রোতে পরিবারের জন্য হলেও বাধ্য হয়ে কারো সাথে নিজের ভবিষ্যৎ গড়ে নিবে। ভালোবাসা মানে তো ত্যাগ, তাহলে কেন তুই নিজের স্বার্থ দেখবি? কথাগুলো উদয় হতেই ঝটপট একটা চিরকুট লিখে সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন। ইচ্ছে করছিল নিজেকে গলা টিপে মেরে ফেলি, খুব কষ্ট হচ্ছিল আপনাকে ছাড়া। সেদিনই ট্রেনে দুটো ভালো মানুষের সাথে দেখা হয় আমার, আরিয়ান ও রিম আপুর সাথে। মানুষ দুটো আমাকে আগলে রেখেছে, নিজেদের সাধ্যের মধ্যে যতটুকু পেরেছেন করেছেন। তবুও আমি জানি আমি বাঁচবো না আদ্র। যেখানে আপনাকে ছাড়া নিঃশ্বাস ফেলতে গেলেও মনে হয় কেউ গলা চেপে ধরেছে, আমি সুস্থ কিভাবে হব বলুন? আচ্ছা আদ্র, আপনি তো হার্টের ডক্টর, আল্লাহ কি আমাকে হৃদরোগ দিতে পারতেন না? কেন আপনাকে নিজের অস্তিত্বে মিশিয়েও হারিয়ে যেতে হচ্ছে আমার? জীবনটা কেন সবসময় সুখময় হয় না? দুঃখ আসাটা কি জরুরি? আপনি আমার জীবনে আসার পর যত সুখ পেয়েছি, এত সুখ কোনো মেয়ে পেয়েছে কিনা তাতে সন্দেহ আছে আমার। অতি সুখ আমার কপালে সইল না আদ্র। আপনি কি কখনো খেয়াল করেছেন আমি কোনোদিনও আপনাকে ভালোবাসি বলিনি? শতবার চেষ্টা করেছি, কিন্তু বারবার ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে গিয়ে লজ্জায় নুয়ে পড়েছি। প্রতিবার থমকে যেত আমার হৃৎপিণ্ড। কখনো কি আপনাকে ভালোবাসি বলার সৌভাগ্যটা আমার হবে আদ্র? আধারের ছড়াছড়ি চারপাশে, কিন্তু কৃত্রিম রঙা আলোয় আদ্রদের বাগানটা একদম আলোকিত হয়ে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্র মূর্ছে যাওয়া লাল গোলাপটার দিকে। ফুলটা যেমন সময়ের ব্যবধানে মূর্ছে পড়েছে, তেমনি সেও তো মূর্ছে পড়বে তুলিবিহীন। বুকের ধরফরানি বেড়ে যাচ্ছে বারবার। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করার পরেও হারিয়ে ফেলার ভয় আঁকড়ে ধরছে মনে। বিষাক্ত ফোড়ার মতো বিষাক্তময় ব্যথা হৃদয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। মনে হচ্ছে এবার বুঝি হাড়টায় ব্লক হয়ে যাবে। রাতের চিঠিটা নিয়ে রুমে আসলো আদ্র। তুলির ঘুমন্ত চেহারায় দৃষ্টি বুলিয়ে চিঠিটা খুব যত্ন করে ডায়েরির ভাঁজে রেখে দিল। তুলি কড়া ওষুধের তেজে বেঘরে ঘুমাচ্ছে। আওয়াজবিহীন নিঃশব্দে পাশে বসলো আদ্র। কপালে ছুঁয়ে দিল শুকিয়ে যাওয়া নিজের ওষ্ঠদয়। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তুলির চোখের পাতায়। কানের কাছে মুখটা নিয়ে ফিচেল স্বরে বলে উঠল, হয় আমার জীবনের প্রতিটা সকাল তুমিময় হোক, নয়তো তুমি বিহীন আমার মৃত্যু হোক। ছাদে জম্পে আড্ডা বসেছে সবার। অন্তু, পায়েল, সাগর, রিমি, নিবিড়, আমরিন, ইনশিতা, রনক, আরিয়ান, রিম, আহান, ঝুমু সবাই মিলে আড্ডা দিচ্ছে। এতদিন এই বাড়িটা প্রত্যেকটা মানুষের অনুভূতিগুলো যেন মৃত ছিল। তুলির আগমনে সবকিছু আবার কেমন সজীব হয়ে উঠেছে। যদিও তুলির অসুস্থতায় কারো মনেই শান্তি দিচ্ছে না, তবুও মেয়েটা যতটা সময় থাকবে ওকে খুশি রাখার চেষ্টা করে যাবে সবাই। হায়াত মৌতের মালিক তো আল্লাহ, কিন্তু আমরা চাইলে অসুস্থ মানুষকে ভালোবাসা, স্নেহ দিয়ে তার মনটাকে আনন্দে ভরিয়ে দিতে পারি। হোক না সে দৈহিকভাবে অসুস্থ, একটু চেষ্টায় মনটাকে তো সুস্থ রাখা যায়। ছাদে পাটি বিছিয়ে গোল হয়ে বসে আছে সবাই, কিছুটা জায়গা খালি রেখে। দরজার দিকে সবার নজর। কখন তাদের কাঙ্ক্ষিত মানুষ দুটো উপস্থিত হবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাদের। আদ্র তুলিকে কোলে নিয়ে এগিয়ে আসছে। তুলি আদ্রর বুকে মুখ গুজে চুপ করে আছে। আজ অসহায় বলে, নয়তো কখনো সবার সামনে আদ্রর কোলে ওঠা তার পক্ষে সম্ভব হতো না। তৎক্ষণাৎ মৃত্যু হতো লজ্জায়। তুলিকে বসিয়ে দিয়ে আদ্র নিজে বসে পড়লো পাশে। সবাই মুগ্ধ চোখে চেয়ে দুজনের দিকে। তুলির গায়ের জ্যাকেটটা আরো ভালো করে জড়িয়ে দিল আদ্র। বেশ ঠান্ডা আজ, তার উপর ছাদে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। শিহরণ জাগিয়ে যাচ্ছে সবার দেহে। তুলিকে নিজের সাথে আলতো হাতে জড়িয়ে নিল আদ্র।
হালকা হেসে সবার উদ্দেশ্যে বলল, কি তোরা চেয়ে থাকবি নাকি গান টান গেয়েও শোনাবি? আমার বউয়ের মেহেদি রাতটা এভাবে ভেস্তে যেতে দিস না। সবাই একগাল হাসলো। রিমি ও রিম দুজনে হাতে মেহেদি নিয়ে তুলির কাছে এসে বসলো। দুজনকে দেখেই মুচকি হেসে দুহাত মেলে ধরলো তুলি। এই মেয়ের অমায়িক হাসিটা সবার মন কেড়ে নিল। আদ্র অপলক চোখে চেয়ে রইল। শীতল স্রোত বয়ে গেল অন্তরে। রিমি ও রিম তুলিকে মেহেদি দিয়ে দুহাত রাঙিয়ে দিতে লাগলো। কিছুটা নিচু স্বরে তুলি বলে উঠল, আদ্র লিখবে কিন্তু আপু। কথাটা রিমি ছাড়াও আদ্রর কর্ণগোচর হলো। ঠোঁটের কোণে প্রতীয়মান হলো প্রস্ফুটিত হাসি। মেয়েটা এখনো বাচ্চা, এখনো অবুঝ মন তার, অথচ এই বয়সে লড়াই করে যাচ্ছে আদ্রর সাথে বাঁচার জন্য, একটা সুন্দর সংসার গড়ার জন্য। অন্তু আদ্রকে তুলির দিকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে গলা খেঁকিয়ে বলে উঠল, আজ যার যার অপূর্ণ কথা আছে, মানে মনের মধ্যে চেপে রাখা সব কথা উগলে দাও। চমকিত নয়নে তুলি আদ্রর দিকে চাইলো। অন্তুর অদ্ভুত কথা শুনে পায়েল দাঁতে দাঁত চেপে বলল, তোমার মনে নিশ্চয় কোনো কথা চেপে রেখেছো। এই আবার কোনো মেয়ের চক্করে পড়ো নাই তো? পায়েলের কথা শুনে সবাই জোরে হেসে উঠল। অন্তু ভয়ার্ত চোখে বলে উঠল, নাউজুবিল্লাহ বউ, এই অন্তু তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। পায়েল লজ্জায় একটু হাসলো। আজকাল বড্ড বেশি লজ্জা লাগে তার। অন্তুকে আগের মতো বকাঝকাও করে না। পাশে বসে থাকা অন্তুর হাতটা চেপে ধরে বাহুতে মাথা হেলিয়ে দিল। অন্তু ধীর কণ্ঠে বলল, খারাপ লাগছে? পায়েলের নিরলস জবাব, না। তুলি ওদের দিকে চেয়ে হালকা হাসলো। মনের মাঝে কথাগুলো গুছিয়ে নিয়ে সবার সামনে আদ্রকে বলল, আমি আপনাকে একটা কথা বলতে চাই ডাক্তার সাহেব। চোখের ইশারায় সম্মতি জানালো আদ্র। সবার দিকে চেয়ে লজ্জায় নত মস্তকে তুলি বলে উঠল, ভালোবাসি আদ্র। ঝড়ের বেগে কিছু একটা আছড়ে পড়লো আদ্রর বুকে। দ্রিম দ্রিম শব্দ হতে লাগলো। হৃদস্পন্দনের বেগ বেড়ে গেল দ্বিগুণ। সে তো কোনোদিনও তুলির মুখ থেকে এই কথাটা শোনার জন্য জোর করেনি। ঠিক এই কারণে হয়তো করতে পারেনি। পিচ্ছি একটা মেয়ের মুখে ভালোবাসি শব্দটা ধারালো ছুরির মতো বিচ্ছে। অনুভূতিগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে। তুলিকে নিজের সাথে মিশিয়ে ফেলতে ইচ্ছে করছে আদ্রর। সবাই হাততালি দিয়ে চিল্লায় উঠলো। তুলি একরাশ লজ্জা নিয়ে মাথা তুলতেই চোখ আটকে গেল আদ্রর মুগ্ধতায় ভরপুর হাসিটায়। আবেগের তুমুল বর্ষণ হতে লাগলো তুলির মনের গহীনে। হালকা হালকা লাগছে মনটা। কতকাল পরে সফল হয়েছে সে ভালোবাসি বলতে। শূন্য থাকা মনটা আবারও পূর্ণ হয়ে গেল। আদ্র এক হাত বাড়াতেই তুলি মেহেদি রাঙা দুহাত উপরে তুলে মুখ লুকালো আদ্রর বুকে। সবার চোখে আনন্দের অশ্রু, তুলির চোখে মুখে লজ্জার ছাপ। এই বুকে মুখ লুকাতে পারলেই বুঝি বেঁচে যায় সে। রাদীপ সাহেব ও সায়রা বেগম ছাদের দরজায় দাঁড়িয়ে চোখ মুছতে লাগলেন। আদ্রর বুকে তুলিকে দেখে মনটা ভরে গেল তাদের। বাবা মাকে দেখতে পেয়ে আসার জন্য ইশারা করলো আদ্র। হাতে ফলের প্লেটটা নিয়ে এগিয়ে আসলেন দুজন। তুলির মাথায় হাত বুলিয়ে নিজের হাতে আপেলের একটা পিস খাইয়ে দিলেন রাদীপ সাহেব। বয়স্ক দুজন প্রেমিক যুগলও আজ মেতে উঠেছেন আড্ডায়। লাল খয়েরি বেনারসিটা হাতে নিয়ে তুলির দিকে এগিয়ে এলো আদ্র। নিজ হাতে আজ নিজের বউকে সাজাবে সে। তুলি স্থির হয়ে বসে আছে। আদ্র সাদা একটা পাঞ্জাবি পরেছে, যার উপর দৃষ্টি নিবদ্ধ তুলি। চোখ ফেরানো দায় হয়ে পড়েছে তার। তুলির মন জুড়ে অনুভূতির বিচরণ হতে লাগলো। আদ্র কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, দাঁড়াতে পারবে? পারবো। দুর্বল শরীর নিয়ে দাঁড়িয়ে পড়লো তুলি। আজও সারাদিন হসপিটালে ছিল মেয়েটা। শরীরের অবস্থা ততটা ভালো না। কাল বিকেলেই দুজনের ফ্লাইট লন্ডন পাড়ি জমানোর জন্য। বিয়েটা বাদ দিতে চেয়েছিল আদ্র তুলির কথা ভেবে, কিন্তু তুলির একরোখা জেদের কাছে হার মানতে হলো তাকে। শুধু অসুস্থ বলে বেঁচে যাচ্ছে বেচারি, নয়তো আদ্রর রাগী রূপ থেকে তার রেহাই ছিল না। এতক্ষণে তো আদ্রর বলিষ্ঠ হাতে 4-5টা থাপ্পড় খেয়ে নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার হয়ে যেত। সুযোগ বুঝে তুলি যেন বাঘিনী হয়ে উঠেছে। তার একটাই কথা, ফ্লাইট যেহেতু কালকে, আজকে রাতে বিয়েটা হলে মন্দ কি। আদ্র খুব যত্ন করে বেনারসিটা পরিয়ে দিল। ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে হিজাবও বেঁধে দিল মাথায়। বড় লাল ওড়নাটা মাথায় জড়িয়ে দিল। তুলি অবাক হয়ে গেল আয়নার দিকে তাকিয়ে। সে তো ভেবেছিল চেহারার যে হাল, এতে বোধহয় পেতনির মতো লাগবে, কিন্তু হিজাবে দারুণ লাগছে তাকে। তুলি দুঃখ প্রকাশ করেছিল চুল অনেক ঝরে পড়ে গেছে, কিভাবে এই চুল বাঁধবে। আদ্র তখন মুখ ফুটে কিছু বলেনি, বরং ইউটিউবে হিজাব বাঁধা শিখে নিয়েছে। তুলি আদ্রর হাতটা ধরে বলে উঠল, আর কত করবেন আমার জন্য? যতটুকু করলে তোমার মুখে হাসি দেখবো ঠিক ততটুকুই। কথাটা বলে তুলিকে কোলে তুলে নিল। এক হাতে দরজা মেলতেই হুমড়ি খেয়ে পড়তে গিয়েও বেঁচে গেল সব। দরজার বাইরেই দাঁড়িয়ে ছিল সবকটা। ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো আদ্র। দুষ্ট স্বরে বলে উঠল, এখনো কবুল বলিনি। আগেই বাসর ঘরের সামনে লাফালাফি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ফুলসজ্জা
পরে হবে, তোরা টাকার জন্য পরেই ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকিস। ব্যাককল বনে গেল সব। আদ্রর রসাত্মক কণ্ঠ শুনে তুলি জড়তার সংকোচে ওড়না দিয়ে নিজের মুখটা ঢেকে ফেললো। সামনের দিকে পা বাড়াতে বাড়াতে আদ্র একটু ঝুঁকে বলল, আঁচলে মুখ ঢেকে কি লাভ হবে বলো? আমি জ্ঞান হারাবো, মরেই যাব, তবুও আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না কেউ। আদ্রর মুখে এমন কথা শুনে তুলি থমকে গেল। সাগরের বিয়ের রাতের কথা মনে পড়ে গেল তার। মিনমিন স্বরে বলে উঠল, ছি, কি অসভ্য গান। দরজায় এখনো দাঁড়িয়ে রইল সব। বিস্ময় কাটিয়ে নিবিড় বলে উঠল, আমি যা শুনেছি তোরাও কি তা শুনেছিস? সবাই একসাথে বলে উঠল। নিবিড় বাঁকা হেসে বলল, আমাদের ভিক্ষুক বললো আদ্র, ওকেও ভিক্ষুক বানানোর দায়িত্ব আমাদের। কি বলো বন্ধু মহল ও বউ? আমরিনের তীক্ষ্ণ স্বর, আমাদের বলেনি ভাইয়া, আপনাকে বলেছে, কারণ আপনি আমাদের এখানে নিয়ে এসেছেন, তো পুরোটাই আপনার উপর মানায়। কথাটা বলে আর 1 মিনিটও দাঁড়ালো না আমরিন। দাঁড়ালে নিবিড়ের লাল চোখে শিকার হতে হতো। বিয়ের পর থেকে অজানা কারণে নিবিড়কে খেপাতে বড্ড ভালো লাগে ওর। সবাই প্রচন্ড শব্দ করে হেসে দিল। দুপাশে দুজন বসে আছে, মাঝখানে পাতলা একটা কাজ করা সাদা কাপড়ের পর্দা। আদ্রর দৃষ্টি পর্দা ভেদ করে লজ্জায় মাথা নত করে রাখা তুলির উপর গিয়ে পড়ছে। ঠোঁটে তৃপ্তির হাসি তার। এই মুহূর্তটার জন্য কতগুলো বছর ধরে অপেক্ষা তার। কিছু সময়ের জন্য ভুলে যেতে ইচ্ছে করছে দুঃখময় প্রহরগুলো। কাজী সাহেব তুলিকে কবুল বলতে তাড়া দিতে তুলি লাজুক চোখে পাতলা ওড়নার আবরণ দিয়ে আদ্রর দিকে এক পলক তাকালো, নম্র সুরে উচ্চারণ করলো, কবুল কবুল কবুল। সাথে সাথে আদ্র তুলি উভয়ের হৃদয় সৃষ্টি হলো কম্পন। ফুলে সজ্জিত বিছানায় বসে আছে তুলি হাঁটু মুড়ে। সব দূরত্ব কেটে গিয়ে আজ দুজন এক হয়েছে। তুলি সারা শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে এটা ভাবতেই। আজ থেকে নতুন একটা জীবন শুরু হয়েছে তাদের, যে জীবনে প্রতিটা রাত কাটবে আদ্রর বুকে, প্রতিটা সকাল শুরু হবে আদ্রর স্নিগ্ধময় চেহারা দেখে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 11টা বাজে। আদ্র এখনো কেন আসছে না? 1 ঘন্টা আগে এসে নিজের হাতে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে তাড়াতাড়ি ফিরবে বলে বেরিয়ে গেছে, এখনো আসার নাম গন্ধ নেই। আপনি এতগুলো বছর অনেক অপেক্ষা করেছেন আদ্র, আর আজ না হয় আমি একটু অপেক্ষা করি। বিড়বিড় করে কথাটা বলে তুলি হালকা হাসলো। ডক্টর মিনহাজের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত আদ্র। আজকে সকালে তুলির কিছু টেস্ট করিয়েছিল, সেগুলো সম্পর্কে জানানোর জন্য ফোন দিয়েছেন ডক্টর মিনহাজ। গতকালই ঢাকা এসেছেন তিনি। সপ্তাহের 4 দিন ঢাকাতেই রোগী দেখেন। ওনার সাথে প্রয়োজনীয় কথা বলে রুমে আসলো। দরজা খোলার শব্দ পেয়ে তুলি নড়ে চড়ে বসলো। আর চোখে পাশে তাকাতেই নিজের খুব কাছে আদ্রকে আবিষ্কার করলো। 2 হাতে শাড়ির কিছু অংশ মুঠোতে পুরে নিল। আদ্রর শরীর থেকে ভেসে আসা পারফিউমের সুবাস নাকে এসে ধাক্কা লাগছে। মনে অনুভূতিরা খেলে বেড়াচ্ছে, মস্তিষ্কে খেলে যাচ্ছে আদ্রর প্রথম দিনে সেই কাছে আসা মুহূর্তটা। এতদিনে বেশ বুঝতে পেরেছে তুলি, আদ্র প্রথম দিন ছাদে তাকে লজ্জা ও বিস্ময়ে ফেলার জন্যই না চেনার ভান করেছিল। এই মানুষটা তাকে লজ্জা দিয়ে মেরে ফেলার জন্য পারফেক্ট। মাথায় স্পর্শ পেতেই কেঁপে উঠল তুলি। আদ্র হিজাবটা খুলে তুলির শাড়ির সেফটি পিনগুলো খুলে দিল। শরীরে আদ্রর স্পর্শগুলো ঝড় তুলতে লাগলো তুলির বুকে। গাল দুটো লাল হয়ে এলো তার। থমকে গেল আদ্র। তুলির লজ্জা মাখা চেহারা তার মনে নেশা ধরিয়ে দিল। আস্তে আস্তে নিজের মুখ এগিয়ে নিল তুলির গলায়। অধরদ্বয় ছুঁয়ে দিতেই আদ্রর চুলে হাত মুষ্টিবদ্ধ করলো তুলি। শ্বাস প্রশ্বাস ক্রমশ ভারী হয়ে আসতে লাগলো। বদ্ধ রুমে ছড়িয়ে পড়তে লাগলো দুজনের গরম নিঃশ্বাস। গলা থেকে মুখ তুলে তুলির বদ্ধ চোখের পাতায় চুমু খেলো আদ্র। আর একটু জড়সড় হয়ে গেল তুলি। কিছু সেকেন্ড পরেই নিজেকে শূন্য অনুভব করতেই গলা জড়িয়ে ধরলো তার ডাক্তার সাহেবের। তুলিকে নিয়ে বারান্দায় পাতা ডিভাইনে শুয়ে পড়লো আদ্র। চাঁদের আলো এসে ঠিকরে পড়ছে দুজনের গায়ে। তুলি নিশ্চুপ হয়ে শুয়ে আছে আদ্রর বুকে মাথা রেখে। আদ্র মাথা চুমু খেতেই তুলি তড়িঘড়ি করে উঠে বসলো। হকচকে গেল আদ্র। উঠে তুলির পাশে বসতেই তুলি আদ্রর চোখে চোখ রেখে বলে উঠল, 4টা মাস কেন দূরে ছিলাম আমি আদ্র? আমি কিভাবে পারলাম আপনাকে কষ্ট দিতে? ভেতরটা পুড়ে যাচ্ছে আমার। তুলিকে নিজের বুকে টেনে নিল আদ্র। মোলায়েম কণ্ঠে বলল, জীবনের সব ক্ষেত্রে মানুষ উপস্থিত বুদ্ধি খাটাতে পারে না। যেখানে বিপদে ম্যাচুরিটি সম্পন্ন মানুষগুলোই হতবুদ্ধি হয়ে পড়ে, সেই জায়গায় তোমার মতো অবুঝ মনের কিশোরী একটা মেয়ের ভুল সিদ্ধান্ত নেওয়াটাই স্বাভাবিক। আমার কোনো রাগ অভিমান নেই তোমার প্রতি। আমি তোমাকে সীমাহীন ভালোবাসি তুলি। তোমার নিঃশ্বাস থমকে গেলে থমকে যাব আমিও। আটকে উঠল তুলি। আদ্রর কপালে গালে অসংখ্য চুমু খেলো। খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে লাগলো অস্থির কণ্ঠে, আর কখনো এমনটা বলবেন না আদ্র। আমি আপনার সাথে বাঁচতে চাই। আমাদের সুন্দর একটা সংসার হবে আদ্র। আমি ভুল করব, আপনি ঠিক আগের মতো আমাকে শাসন করবেন। আর আমি ভয়ার্ত চোখে আপনার নীল চোখের। কথাটা আটকে গেল তুলির। রক্ত জবার নাই টকটকে লাল হয়ে গেল 2 চোখ।
কাশির চোটে আদ্রের সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে গেল বুকের কাছের অংশ। রক্তের ছিটে ফোঁটা গিয়ে পড়লো চোখে। চোখ বুজে নিল আদ্র। ঘন ঘন শ্বাস নিয়ে তুলির মাথাটা চেপে ধরলো রক্তে রাঙানো পাঞ্জাবিতে। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো আদ্রর। তুলি হাঁপাতে হাঁপাতে খামচে ধরলো আদ্রর বুকের কাছের অংশ। হাজারো কথা বলতে চাইছে সে, বলতে চেয়েও পারছে না। আর এক মুহূর্ত দেরি না করে আদ্র তুলিকে কোলে তুলে নিতেই তুলি স্থির, নিস্তব্ধ হয়ে গেল। ঢলে পড়ে রইল আদ্রর বুকে। শক্ত করে তুলিকে জড়িয়ে ধরে বসে থাকলো আদ্র। কানের কাছে মুখ নিয়ে আদর মাখা কণ্ঠে ডেকে উঠলো তুলিকে। তুলা, কিন্তু তুলি নিশ্চুপ। আদ্র ভ্রু কুচকে আবারও ডেকে উঠলো। কথা বলবো না বউ? তুলিকে প্রতিবারের মতো নিশ্চুপ থাকতে দেখে রাগ হলো না আদ্রর। মৃদু হেসে তুলির কানের পিঠে চুমু খেলো। যন্ত্রণায় ছেয়ে গেল হৃৎপিণ্ড। ঠোঁট দুটো প্রসারিত রেখেই বলল, তুমি আর কথা বলবে না জানি তো, বোবা হয়ে গেছো চিরকালের জন্য। আচ্ছা, আমি শাসন করার জন্য এমন করেছো তাই না? তুমি তো অভিনয়ও শিখে গেলা তুলা। আচ্ছা সাড়া দাও, না হলে আমি তোমাকে বেলকুনি থেকে ফেলে দিব। তখন ব্যয় ব্যয় করে কাঁদলেও লাভ হবে না। পিন পতন নীরবতা ছেয়ে আছে চারদিকে। তুলিও হারিয়ে গেছে সেই নীরবতার ভিড়ে। আদ্রর কলিজা ছিঁড়ে যাচ্ছে, হাত দুটো কাঁপছে অনবরত। তুলির সারা শরীর জুড়ে শীতলতা। কাঁপা কাঁপা হাতে তুলিকে বুকে আগলে রেখে বিদ্রুপের স্বরে বলে উঠল, আমি এতগুলো বছর অপেক্ষা করলাম, কিন্তু তুমি আমার জন্য আরেকটু সময় অপেক্ষা করতে পারলে না তুলা? ধোকা দিলে আবারও। কিন্তু আমি যে বেহায়া, ছুটে যাব তোমার কাছে। আমাদের কি সৌভাগ্য দেখেছো তুলা? সংসার করা হয়নি, কিন্তু তুমি আমার বুকে নিজের মাথা রেখে চিরতরে ঘুমিয়ে গেলে। তোমায় বুকে আগলে রেখে ঘুমিয়ে যাবো আমিও এখন। এই তো আরেকটু তুলা, আরেকটু। রক্তবর্ণ ধারণ করা দু চোখ আবেশে বুঝে এলো আদ্রর। ঠোঁট গিয়ে ঠেকলো তুলির চুলের ভাঁজে। হৃৎপিণ্ডের ব্যথায় ছটফট করতে লাগলো ভিতরটা। থমকে গেল নিঃশ্বাস।